রিজার্ভ চুরির মামলায় সিআইডির চার্জশিট চূড়ান্ত অভিযুক্তদের তালিকায় সাবেক গভর্নর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের, শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বাড়ানোর তাগিদ। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়না সফর ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না, দ্য হিন্দুর প্রতিবেদন। জুলাই মাসে যেতে পারেন ভারতে। অবশেষে যুদ্ধ বন্ধের চুক্তিতে সই করলেন ট্রাম্প পেজেশকিয়ান, চূড়ান্ত সমঝোতার ১৪ দফা প্রকাশ। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ তদন্ত শেষে প্রায় ১ দশক পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার চার্জশিট চূড়ান্ত করেছে সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ আর্থিক কেলেঙ্কারের ঘটনায় দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে। তালিকায় তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের আরও ১০ কর্মকর্তার নাম রয়েছে। এছাড়া ফিলিপিন্স, শ্রীলঙ্কা, চায়না, জাপান, ভারত ও নর্থ কোরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও রয়েছে অভিযুক্তদের তালিকায়। মামলার তদন্তে ফরেনসিক প্রতিবেদন, ফিলিপিন্সের MLAR FBI রিপোর্ট, জাপান ভারতের সুপারিশ, শ্রীলঙ্কা থেকে অর্থ ফেরতের রেকর্ড, সুইফটের তথ্য, সংগৃহীত নথিপত্র ও ১৬১ ধারায় নেওয়া জবানবন্দির ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভায় এই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের দ্রুত প্রত্যাবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রদায়, নারীর ক্ষমতায়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মানবিক সংকট মোকাবেলার সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চায়না সফর ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কের নিজস্ব গতিশীলতা ও গুরুত্ব রয়েছে। আর চায়না সফর শেষ করে আগামী মাসেই প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন বলে জানা গেছে। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে তার মালয়েশিয়া ও চায়না সফর। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির কূটনৈতিক পরিমণ্ডলে শুরু হয়েছে নতুন সমীকরণ। তবে ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর ঢাকা দিল্লির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। একটি উচ্চপদস্থ সরকারি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের নিজস্ব গুরুত্ব রয়েছে, যা অন্য কোনো দেশ দিয়ে প্রতিস্থাপনযোগ্য নয়। অভিন্ন সীমান্ত থাকা এই দুই প্রতিবেশীর সম্পর্ক সম্পূর্ণ স্বাধীন। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়ার টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক গতি বজায় রাখতে দুই পক্ষই কাজ করছে। সম্প্রতি ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্থলপথে বাংলাদেশে এসে আলোচনার মাধ্যমে দূরত্ব ঘোষণার আহ্বান জানান। তবে সামাজিক মাধ্যমে তার এই বক্তব্য ঘিরে বিভ্রান্তি ছড়ানোর জেরে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। অবশ্য দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে সরকারি সূত্র এই বিতর্কের জন্য সামাজিক মাধ্যমকে দায়ী করেছেন। সূত্রটি স্পষ্ট করেছেন, রাষ্ট্রদূত মূলত সংলাপে দুই দেশের জনগণকে কাছাকাছি আনার কথা বলেছিলেন, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও এখনও দিল্লি যাওয়া হয়নি প্রধানমন্ত্রীর। তবে বিএনপি সূত্র দ্য হিন্দুকে নিশ্চিত করেছে আগামী ২৬ জুন চায়না সফর থেকে ফিরেই জুলাই মাসে ভারত সফরের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক মহল মনে করছে এই সফরের মধ্য দিয়েই দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা আনুষ্ঠানিক রূপ পাবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ৯০তম রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে কুচকাওয়াজ উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘমেয়াদী কোর্স শেষে প্যারেডের মাধ্যমে কমিশন লাভ করেছে ১৯১ জন ক্যাডেট। এ সময় কয়েকশো ক্যাডেট মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে নবীন অফিসারদের দক্ষ ও চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন সেনাপ্রধান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্যারেডে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট বাড়ানোর পাশাপাশি প্রণোদনা বেড়েছে বলেও জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে এ কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ফল উৎপাদনে বিপ্লবের কারণে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ভবিষ্যতে দেশের বাইরে ফল মেলা আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি। ৩ দিনব্যাপী এই ফল মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বিদেশি যে সমস্ত ফল এখানে উৎপাদন করা সম্ভব, অতীতে যেগুলি আমরা আমদানি করতাম এগুলিও এখানে উৎপাদন শুরু হয়েছে। সুতরাং আমাদের আমদানি কমেছে এবং আগামী দিনে আমি আশা করি আমদানি করতে হবে না। গত বছরের তুলনায় 10% কৃষি বাজেট বেড়েছে। তারপরে প্রণোদনা বা উন্নয়ন বাজেট আছে, আমাদের বাজেটের ভিতরে আবার ভাগ আছে, ওটা বেড়েছে 59%। এবারের বাজেট অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে। সরকারি চাকরিতে যোগদানের আগে পরিবারের বসবাস ছিল মাটির ঘরে। বাবা গ্রামের মেলায় ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করতেন। অথচ চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যেই গ্রামের বাড়িতে গড়ে উঠেছে কোটি টাকার বিলাসবহুল ভবন। রয়েছে বিপুল পরিমাণ কৃষি জমি ও শহরে একাধিক প্লট কেনার অভিযোগ। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর এক ফিল্ড অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগের অনুসন্ধান করছে চ্যানেল ওয়ান। ২০১৫ সালের জানুয়ারিতে বিএসটিআই এর ফিল্ড অফিসার পদে যোগ দেন নাটোরের সিংড়া উপজেলার শাহিদুল ইসলাম। এরপরই পাল্টাতে থাকে ভাগ্যের চাকা, রাতারাতি বদলে যায় পরিবারের আর্থিক অবস্থা। স্থানীয়দের অভিযোগ, চাকরিতে যোগদানের মাত্র কয়েক বছরের মধ্যেই আয়েশ বাজার সংলগ্ন এলাকায় বিলাসবহুল ভবন, যার ব্যয় প্রায় ১.৫ কোটি টাকা। শুধু বাড়িই নয়, একসময় ২-৩ বিঘা জমির মালিক পরিবারটি বর্তমানে প্রায় ৭০ বিঘা জমিতে চাষাবাদ করছে। নাটোর জেলা শহরেও কিনেছেন একাধিক জমি। সরকারি বেতন ভাতা প্রধান আয়ের উৎস হলেও স্থানীয়দের অভিযোগ, সেই আয়ের সঙ্গে মেলে না বর্তমান জীবনযাত্রা ও সম্পদের হিসাব। চাকরি করে, চাকরি জীবনে এসব কিছু করা হয়। জমা জমি তখন ধরেন ৫-৭ বিঘে। ৫-৭ বিঘা। এখন কেমন আছে? এই হয়তো ৪০-৪৫ বিঘে। ৪০-৪৫। এখন কয় যে তেমন ঘুষ খাই না, ঘুষ যদি করে খানোনি না না। যদিও শহীদুল ও তার পরিবারের দাবি, চাকরির পাশাপাশি লেখালেখি থেকে বছরে আয় প্রায় ৪০ লাখ টাকা। এছাড়া বেতন ভাতার বাইরে বোনাস পান প্রায় ১৬ লাখ টাকা। বৈধ আয়, গৃহঋণ এবং ব্যক্তিগত সঞ্চয় থেকে বাড়ি নির্মাণ ও জমি কেনা হয়েছে বলে দাবি শহীদুলের। না না, বাসা বাড়ি কি নিচে খালি জায়গা কিনে বাউন্ডারি দিচ্ছি, ১৩ লাগবে। আচ্ছা, শুনুন প্রথম কিনেছিল, আর শেষে যে কত কিনেছিল, এখন ২০ লাখ কি ১৬ লাখ। মৌলিক ব্রাদার্স থেকে লেখালেখি করি। মৌলিক ব্রাদার্স থেকে আপনি খোঁজ নেন, আমি প্রায় ১.৫ লাখ ২ লাখ টাকা করে পাই প্রতি মাসে। তারপরে হচ্ছে যে আমাদের বিএসটিআই যে একটা বোনাস আছে,
বোনাসটা হচ্ছে আমরা প্রতি 3 মাস পর পর হচ্ছে 2.5 লাখ 3 লাখ টাকা করে বোনাস পাই। এতে বছরেই আমাদের প্রায় 15-16 লাখ টাকা আসে বছরে। বছরে আপনারা বেতন 16 লাখ টাকা বেতন ছাড়া হ্যাঁ, বোনাস পান। বেতন ছাড়াই বোনাস পাই। তবে মল্লিক ব্রাদার্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও জানায় প্রকাশনায় শহীদুল ইসলাম নামে কোনো লেখক নেই। শাহিদুল ইসলাম? জি। না স্যার, আমাদের কাছে নাই? না। সাক্ষাৎকারের কিছুক্ষণ পরই সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে টাকা দেওয়ার প্রস্তাব দেন শহীদুলের ছোট ভাই। এখন এমন একটা অবস্থা আছে, না পারিচ্ছি করতে, না পারিচ্ছি সেরতে, মনে জানে সময় সময় কয় পড়ায় গন্ডগোল লাগে। সচেতন নাগরিক কমিটি বলছে, একজন সরকারি কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠলে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আমরা প্রত্যাশা করি যে তার বিরুদ্ধে একটি তদন্ত করে তার এই এত বিপুল সম্পদের অধিকারী কিভাবে হলেন এটি জনসমক্ষে নিয়ে আসা দরকার। একজন ফিল্ড অফিসারের পক্ষে বছরে 16 লাখ টাকা বোনাস পাওয়া বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন বিএসটিআই এর এই কর্মকর্তা। জানান, তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। বিষয়টা হলো যে আমি তো এখানে একটা অফিসের প্রধান। জি জি। আমাদের মূল প্রধান হলো ঢাকা, জিপি মহোদয়। আমার মনে হয় আপনি এই বিষয়টা যদি ওইভাবে করে তাহলে ওইখানে আমার মনে হয় বললে সবচেয়ে ভালো হয়। সরকারি কর্মকর্তার সম্পদের পরিমাণ, আয়ের উৎস এবং বাস্তবতার মধ্যে ফারাক নিয়ে এখন প্রশ্ন স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। 24 ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 74 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে 268 জন। সর্বশেষ 24 ঘন্টার পরীক্ষায় নতুন করে 2 জন হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময় আরও 71 সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যুদ্ধবন্ধের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার G7 সম্মেলন শেষে ফ্রান্সের ভার্সাইলে সমঝোতা স্মারকের নথিতে সই করেন ট্রাম্প। ইরানের পক্ষ থেকে মাসুদ পেজেশকিয়ানও নথিতে সই করেছেন। এদিকে সমালোচনার মধ্যে G7 সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইরানের হাতে ব্যালিস্টিক মিসাইল না থাকা অন্যায্য। 110 দিনের সংঘাতের পর ট্রাম্প পেজেশকিয়ানের চুক্তির মধ্য দিয়ে বাস্তবায়ন হলো ইরান আমেরিকার চুক্তি। বুধবার ফ্রান্সের ভার্সাইলে সমঝোতা স্মারকের নথিতে সই করেন ট্রাম্প। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তিতে স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। বুধবার চুক্তি স্বাক্ষরের পরই আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। চূড়ান্ত সমঝোতার 14টি দফায় হরমুজ খুলে দেয়া, পরমাণু অস্ত্র না তৈরি, নৌ অবরোধ প্রত্যাহার, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের মতো শর্ত রয়েছে। এদিকে সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই চুক্তি না মানলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থ ছাড়ের মতো শর্তের বিষয়ে এই নেতা জানান, আটকে থাকা অর্থের মালিক ইরান। আমরা তাদের অনেক অর্থ নিয়েছি, এসব আমাদের অর্থ নয়। আমরা তাদের অর্থ জব্দ করেছি। একটা সময় তাদেরকে এই অর্থ ফেরত দিতেই হবে। আমরা যদি তাদের অর্থ ফেরত না দেই, কেউই আমেরিকার ডলারে বিনিয়োগ করবে না। এছাড়াও দেশটির ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতেও সমর্থন দিতে শোনা যায় তাকে। পরমাণু অস্ত্রের বাইরে প্রচলিত ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সাথে আমরা আরেকটি সমান্তরাল আলোচনায় যাব। আমরা হয়তো এটাকে সমর্থনও দেব, কারণ অন্যদের কাছে থাকলে তাদের হাতেও কিছু থাকা উচিত। এর আগে গত রবিবার ইলেকট্রনিক চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল দুই দেশ। শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন তেহরানের চুক্তিতে স্বাক্ষরের কথা রয়েছে। জেনিভার আয়োজনে কাতার, পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশ উপস্থিত থাকবে। আমেরিকার পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবন্ধে ইরানের সাথে সম্মত হওয়া সমঝোতা স্মারকের বিস্তারিত প্রকাশ করেছে আমেরিকা। 14টি দফায় হরমুজ প্রণালীতে চলাচল স্বাভাবিক করা, নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধ সহ ইরানের জন্য $300 বিলিয়ন তহবিল গঠনের শর্ত রয়েছে এতে। এদিকে চুক্তির শর্ত সামনে আসার পর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ইরানের স্বার্থ রক্ষার চুক্তি নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে ইসরায়েল জুড়ে।
ইরানের সাথে আমেরিকার সমঝোতা স্মারকের 14 দফার প্রথমেই রয়েছে লেবানন, যেখানে বলা হয়েছে সমঝোতা স্মারকে সই হওয়ার সাথে সাথেই ইরান ও আমেরিকা সহ যুদ্ধে জড়িত তাদের মিত্ররা লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী সমাপ্তি ঘোষণা করবে। ইরান আমেরিকার একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে সম্মতির কথা রয়েছে চুক্তিতে। সমঝোতায় নৌ অবরোধ ও ইরানের আশেপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে আমেরিকা। হরমুজে টোলবিহীন চলাচল স্বাভাবিক করবে তেহরান। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দফা হয়ে উঠেছে ইরানের জন্য $300 বিলিয়ন তহবিল গঠনের বিষয়টি। তেহরানকে অর্থ দেওয়ার কথা বারবার নাকচ করে এলেও বুধবার প্রকাশিত চুক্তির শর্তে আমেরিকা ও আঞ্চলিক অংশীদারদের ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন অর্থায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়াও চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সহ ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে আমেরিকা। কখনোই পরমাণু অস্ত্র তৈরি না করা ও দেশটি থেকে ইউরেনিয়াম সরানো এবং এই সংক্রান্ত অন্যান্য বিষয় সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে ইরান। চূড়ান্ত চুক্তির আগ পর্যন্ত বর্তমান অবস্থা বজায় রাখা ও অঞ্চলটিতে সামরিক শক্তি না বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট সেবা রপ্তানির অনুমোদন পাচ্ছে তেহরান। ইরানের জব্দ বা অবরুদ্ধ তহবিল ও সম্পদ ব্যবহারেরও সুযোগ দেবে ওয়াশিংটন। দুই দেশের চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবনার মাধ্যমে অনুমোদিত হবে। এদিকে আমেরিকা ইরানের চুক্তির শর্ত প্রকাশের পরই ক্ষোভের ঝড় উঠেছে ইসরায়েলে। আল জাজিরা বলছে 14টি শর্তের কোনো দফাতেই ইসরায়েলের স্বার্থ রক্ষা বা যুদ্ধের কোনো উদ্দেশ্য পূরণ হয়নি। তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো সমাধান আসেনি। উল্টো ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো ইরানের ব্যালিস্টিক কর্মসূচিকে সমর্থন দিয়েছেন ট্রাম্প। ইসরায়েল ঘিরে থাকা ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ, হুথির মতো প্রতিরোধ জোট নিয়েও কোনো আলোচনা নেই চুক্তিতে। এদিকে 110 দিনের ব্যয়বহুল সংঘাতের পর ট্রাম্পের এমন চুক্তিতে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা। বিল ক্যাসিডি, টেড ক্রাজের মতো সেনেটররা চুক্তির পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। চুক্তিকে দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পররাষ্ট্রনীতি বলে জানাচ্ছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বিএসএফ এর পুশিং চেষ্টার কারণে যশোর সীমান্তে বাড়ছে উত্তেজনা, আতঙ্কে বাসিন্দারা, বিজিবির সক্ষমতা উন্নত করার তাগিদ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আবার স্বাগত ওয়ান বুলেটিনে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় 4 দিন ধরে আটকে আছেন নারী, শিশু সহ 9 জন। তাদের মধ্যে 6 মাস ও 2.5 মাস বয়সী 2টি শিশু রয়েছে। উপজেলার গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় 2 শিশু, 1 নারী ও 3 পুরুষ এবং ভন্দুর চর সীমান্তে আরও 3 যুবক খোলা আকাশের নিচে অনিশ্চিত দিন কাটাচ্ছেন। সামান্য একটি প্লাস্টিকের ছাউনি এখন তাদের আশ্রয়। বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে। সবসময় আমরা থাকি যাতে ভারত থেকে যদি কোনো প্রকার লোক যদি পুশিং না করতে পারে ভারত থেকে, এবং কি আমাদের সাথে বিজিবি আছে, তারপরে ব্যাটালিয়ন অথবা আনসার আছে। ইন্ডিয়া থেকে রাতের আধারে লোকজন নামাই দিতেছে, এটা আমরা গ্রামবাসী ধরছি কালকে রাত্রে, ধরার পরে এখানে আবার আমরা নিয়ে আসছি, ওদের আবার পাঠাই দিতেছে। আমাদের সঙ্গে আছে বিজিবি আর আমরা গ্রামবাসী সবাই মিলে
পুশিং ঠেকানোর জন্য এখানে পাহারা দিচ্ছি। এলাকার নারী এবং পুরুষ এবং ছোট শিশু থেকে শুরু করে যারা একটু বোঝে যারা আছে সবাই বিজিবির সাথে সহযোগিতা করতেছে যাতে কোনোভাবেই বাংলাদেশে পুশিং করা সম্ভব না হয় তাদের জন্য। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে বিএসআরএফ সংলাপ এ বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জ্ঞাত করে আসা যে আমি এই বিষয়গুলি নিয়ে সাংবাদিকদের অধিকতর জানান দিতে চাই এবং তাদের যে সমস্ত রয়েছে জানার আগ্রহগুলি আছে সেটা পরিচ্ছন্ন করতে চাই, স্পষ্ট করতে চাই। তো এরকমভাবে আমার মনে হয় যে একটু কথা সমন্বয় করে বলে এসে আপনাদের বলতে ভালো হয়, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ সেটি ছাড়া হবে না, অন্য কিছু হলে সেটা বেমানান হবে, বললে ঠিক হবে কিনা আমি জানি না, অপ্রাসঙ্গিক হয়ে যায় কোনো কোনো সময় এভাবে উপস্থিত হয়ে। কারণ আপনারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের সাথে কথা বলতেও হবে একটু বস্তুনিষ্ঠতা, পারিপার্শ্বিকতা, সমন্বয়ের অভাব কোথায়, কখন, কী কারণে, এগুলি সুস্পষ্ট করে বললেই আমার মনে হয় সেটা সমৃদ্ধ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমার সৌভাগ্য হয়নি আপনাদের মতো এরকম মহৎ এবং গুরুত্বপূর্ণ পেশায় গুরুত্ব থাকা। যদি আমি পড়াশোনা করেছিলাম মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে, যে দায়িত্বটা জাতির হয়ে, দেশের হয়ে আপনারা পালন করছেন আর জাতির বিবেক হয়ে পালন করছেন, জাতিকে পথ দেখাচ্ছেন, শুধরে দিচ্ছেন। আবার সমৃদ্ধ কিভাবে নিশ্চিত হয়, উন্নয়ন কিভাবে টেকসই হয়, সে ব্যাপারে আপনারা চাক্ষুষভাবে দেখেই আমাদেরকে কিন্তু সংশোধন করছেন। তার মানে একটা মহৎ কাজের মধ্যে আপনারা গুরুত্ব আছেন। আমি অবাধা বলতে পারেন যে এই বিষয়ে লেখাপড়া পুরো আমার সেই সৌভাগ্যটা হয়নি আপনাদের মতো হয়ে ফাংশন করার। আমি হয়েছি একজন পলিটিশিয়ান, যেখানে জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে, যেখানে যেটাকে বলবো আপনারা বিবেক হয়ে কাজ করছেন, আর সেই বিবেক যা ধারণ করে তা প্রতিষ্ঠিত করবার জন্য আমরা মাঠ লেভেলে কাজ করছি, অথবা সরকার ব্যবস্থাপনায় থেকে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য এবং জনগণের যে ম্যান্ডেট ছিল সেটা প্রতিষ্ঠিত করবার জন্য তাদের প্রত্যাশা অনুসারে আমাদের ইশতেহার অনুসারে, কমিটমেন্ট অনুসারে কাজ করছি। তো এই কাজ করতে গিয়ে তো প্রতিবন্ধকতা থাকে, সফলতা থাকে, ব্যর্থতা থাকে। যে প্রত্যাশা মানুষের তা প্রতিষ্ঠিত করা অনেক সময় চ্যালেঞ্জও বটে। আমরা একটা উন্নয়নশীল দেশ মাত্র, একটা উন্নয়নশীল দেশ যখন আপনি থাকবেন, আপনি যেভাবে ডেভেলপমেন্টটা চিন্তা করবেন তার সাথে কিন্তু কিছু অন্তরায় থাকে, কিছু নির্ভরতা থাকে, প্রতিষ্ঠানগুলি ফাংশন করানোর ক্ষেত্রে কিছুটা জরাচীর্ণতা থাকে, কিছুটা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা থাকে, যেটা হয়তো মানুষের প্রত্যাশার সাথে সেভাবে এগোনোর ক্ষেত্রে আরো বেশি মনোযোগ দরকার, আরো বেশি ফাংশনাবল হওয়া দরকার। সেইগুলি নিয়ে কাজ করতে হচ্ছে। তো সফলতা ব্যর্থতা থাকবে। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের সবকিছু স্বচ্ছতার সাথে নির্মোহভাবে কোনো রকম ছাড়া, ধরেন দুরভিসন্ধিতা ছাড়া জ্ঞাত করার আমার মানসিকতাও আছে এবং আমার চরিত্রটাও আছে। তো আমি খুবই পছন্দ করি ট্রান্সপারেন্ট থাকতে, আর যা দেখেছি, যা দেখছি আর যা করছি তা সেভাবে বলতে। সমস্যাটা হচ্ছে সেভাবে যখন আপনি বলতে চান তখন এটার প্রেডিকশনটার মধ্যে অনেক ভ্যারিয়েশন চলে আসে। সেই প্রেডিকশনটা অনেক সময় জাতীয় স্বার্থ থাকে না। বিবেকের প্রেডিকশন বলছে, আমার না, যারা আপনারা বিবেক। তো বিবেক তো নিশ্চয়ই একেবারে বিশেষভাবে সবারই বিবেক সম্পূর্ণভাবে সমৃদ্ধ তাও না, চিন্তার ভিন্নতা থাকে, যার জন্য তার ব্যাখ্যাও ভিন্ন হয়ে যায়। তো আমরা যত বেশি এই চিন্তার মধ্যে জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থ আনতে পারবো অ্যাজ এ নেশন, পাশাপাশি অ্যাজ এ ব্যবস্থাপক অথবা সাংবাদিক, তত বেশি আমার কাছে মনে হয় যে আমাদের অগ্রগতিটা হবে, সমৃদ্ধ হবে। আমাদের যে লক্ষ্যে পৌঁছানো উচিত অ্যাজ এ নেশন, সেটা আমরা রাজনীতিবিদ, গ্রুপ ক্রিয়েট, সাংবাদিক সবাই মিলে আমরা মনে হয় ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো সেভাবে কাজটা হওয়া দরকার, আমি সেটা ফিল করি। আর আজকে আসছি আপনাদের সাথে আড্ডা দিতে।
বেসিক্যালি জানলাম যে আপনাদের সত্য তো এতটুকু জায়গার মধ্যে এভাবে থেকে বিবেকটাও তো সঠিক রাখা কঠিন, কারণ বিবেক তো আবার আবেগ দিয়ে প্রভাবিত হয়, রাগ বিরাগ অনুরাগ দিয়ে প্রভাবিত হয়। তো এর আপনাদের আরো সুযোগ সুবিধা। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গৃহহীনদের আবাসনের নিশ্চয়তা দিতে সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগে নির্মিত আশ্রয়নের ঘর এখন বাণিজ্যের পণ্য। যাদের পুনর্বাসনে এসব ঘর নির্মাণ করা হয়েছিল তাদের একটি অংশই তা বিক্রি করে চলে যাচ্ছে অন্যত্র। অভিযোগ রয়েছে সরকারি এসব ঘর 1 থেকে 2 লাখ টাকার বিনিময়ে হাতবদল হচ্ছে। 2023 সালে মানিকগঞ্জে 1445টি গৃহহীন পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঘর হস্তান্তর করা হয়। জেলার সদর উপজেলার বাড়াইভিকরা এলাকায় প্রায় 1.5 একর সরকারি খাস জমির ওপর 15 লাখ টাকার মাটি ভরাট এবং 1,60,00,000 টাকা ব্যয়ে 56টি আশ্রয় প্রকল্পের ঘর নির্মিত হয়। এ উপলক্ষে জেলাটিকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করে সরকার। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে থাকার কথা ছিল প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষের, কিন্তু 3 বছর পেরোতেই আশ্রয়নের 1/3 ঘর হয়েছে হাতবদল। অভিযোগ উঠেছে বরাদ্দ পাওয়ার পর কিছুদিন বসবাস করে লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন উপকারভোগীরা। কমিশনার মুরব্বী দইরা গড় নিছে, এখন গড় তারা বেচে যাইতেছে 1 লাখ 10,000 বা 80,000 বা 90,000 কাছে নিতে পারতেছে। ঘর বিক্রি ও হাত বদলের বিষয়টি স্বীকার করেন বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী এবং ক্রেতা। আমার আর্থিক সমস্যা, এই কারণে আমি বিক্রি করছি 1,05,000 টাকা। আমি এই ঘরটা দেখে শুনে নিলাম 90,000 টাকা দেয়া, পরে তখন থেকে এখানে থাকি। বিক্রি বা হস্তান্তরের বিষয়টি প্রমাণিত হলে বরাদ্দ বাতিল ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ওই শর্তে স্পষ্ট করে বলা আছে যে এটি এভাবে হস্তান্তর করা যাবে না। এটি যদি ওই যাকে দেওয়া হয়েছে তার প্রয়োজন না থাকে তাহলে তিনি সরকারের সাথে যোগাযোগ করে সেটি প্রত্যর্পণের ব্যবস্থা করবেন এবং অথবা আমরা সহযোগী হয়ে সেটি প্রত্যর্পণ করার ব্যবস্থা করব। এভাবে হস্তান্তর করার কোনো বিধান নেই। কার্যকর তদারকি ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিত করা না গেলে সরকারের কোটি কোটি টাকার এই বৃহৎ উদ্যোগ বিফলে যাবে, এমনটাই মনে করেন সচেতন মহল। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের জীবন জীবিকা আর বাণিজ্যের প্রধান ভরসা ছিল ভৈরব নদ। একসময় এই অঞ্চলের নদী পথে চলত নৌযান, গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু এখন সেই নদ ধুঁকছে দখল আর দূষণে। নদের 2 তীরে অবৈধ স্থাপনা, ময়লার স্তূপ আর প্রভাবশালীদের দখলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে এর স্রোতধারা। মানুষের জীবন জীবিকার উৎস এই জলধারা এখন হারাতে বসেছে নিজের অস্তিত্ব। প্রশাসন বলছে সীমাবদ্ধতা থাকলেও নদ রক্ষায় নেওয়া হয়েছে উদ্যোগ। একসময় ভৈরব নদের স্রোতের গর্জনে ভাঙত 2 তীর, পালতোলা নৌকা চলাচলের জলপথটি আজ শান্ত। বাগেরহাট শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এই নদে। পলি জমে কমেছে এর গভীরতা। নদের 2 তীর দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, কাঁচা বাজার, গুদাম, ইট বালুর স্তূপ। জীবন জীবিকার ভরসাস্থল নদটি এখন পরিণত হয়েছে বাণিজ্যিক দখলভূমিতে। নদীতে স্রোত নাই, গভীরতা কমে গেছে। খালের 2 পাড়ে যাদের যা বাড়ি ঘর ছিল তাদের দখলের কারণে খালগুলো পরিসর ছোট হয়ে গেছে। আগে 2 টান দিলে যে মাছ হতো এখন 10 টান দিলেও সেই মাছ হয় না। পলিথিন আবর্জনায় ভরা, নদী মরে গেছে। কোনো খনন করা হয় তাহলে নদীর যে সাবেক যে নব্যতা তা সম্পূর্ণ না হলেও কিছুটা অন্তত নব্যতা ফিরিয়ে পাবে। মার্কেটে সকল ধরনের বর্জ্য, মুরগি পচা বলেন, এই সবকিছু কিন্তু নদীর মধ্যে ফেলা হচ্ছে, একদম সেটা ওপেনে। এগুলো বন্ধ হওয়া উচিত, না হলে আমাদের পরিবেশ কিন্তু মারাত্মক হুমকির মুখে পড়বে। নদী দখল ও দূষণের ফলে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। দীর্ঘমেয়াদী উদ্যোগ না নেওয়ায় নদটি পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ নাগরিক সমাজের নেতা ও পরিবেশবিদদের। এই নদীর তীরটি যদি বাধাই করে দেওয়া হয়, শরণখোলাতে যেমন আছে এমনটা হলে তাহলে এটি একটি ঐতিহ্যেরও অংশ হবে, মানুষের বিনোদনেরও একটি জায়গা হবে। অবিলম্বে ভৈরব নদীকে দখল এবং দূষণ মুক্ত করা হোক এবং একটি বাগেরহাটের যে প্রাণ যে ভৈরব নদ, সেই ভৈরব নদের যৌবন ফিরিয়ে আনা হোক।
এদিকে জেলা প্রশাসন বলছে সীমাবদ্ধতা থাকলেও ভৈরব নদ রক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আর জনপ্রতিনিধিরা বলছেন নদটি দখলমুক্ত করতে চলবে উচ্ছেদ অভিযান। যারা দখল করেছে তারা যারা অতি সত্বর তাদের দখল করার স্থানগুলো ছেড়ে দেয়, নতুবা প্রশাসন হস্তক্ষেপ করে আমরাও সাথে থাকবো, এগুলো দখলমুক্ত করা হবে। ভৈরব নদীর যে চতুর্পাশ সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সেটি সহ বাগেরহাটের যে সকল খাল দূষণ এবং দখলে যেগুলি প্রায় মৃতবৎ সেগুলি আমরা পুনরুদ্ধার করব। ভৈরব নদটির ৪ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে ১.৫ শতাধিক অবৈধ স্থাপনা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বান্দরবানে রেইছা গোয়ালিয়া খোলার কোটি কোটি টাকার স্লুইস গেট কৃষকদের কোনো কাজে আসছে না। পুরনো পদ্ধতিতে সেচ দিতে হচ্ছে জমিতে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার অভাবে স্লুইস গেটের সুফল পাচ্ছে না তারা। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার স্লুইস গেট। অন্যদিকে পানির জন্য বাঁধ দিয়ে কৃষিকাজ করছেন কৃষকরা। বান্দরবান সদর উপজেলার রেইসা গোয়ালিয়াখোলা এলাকায় দেখা যায় এমন দৃশ্য। রেইসা গোয়ালিয়াখোলার বিস্তীর্ণ এলাকা একসময় ছিল সম্ভাবনার মাঠ, কিন্তু শুষ্ক মৌসুম এলে এই জমিগুলো হয়ে যায় অনাবাদি। পানি সংকটে মাটির সাথে শুকিয়ে যায় কৃষকদের স্বপ্ন। এই সংকট নিরসনে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় ২০২৪ সালে এলজিইডির অর্থায়নে ৪,১৭,০০,০০০ টাকা ব্যয় নির্মাণ করে আধুনিক ৪টি স্লুইস গেট। লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারের কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই স্লুইস গেট কৃষকদের কোনো কাজে আসছে না। সেই পুরনো সনাতন পদ্ধতিতে নিজেদের সেচ দিচ্ছে জমিতে। কৃষকদের ভাগ্য বদলের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্লুইস গেটটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিডি কর্তৃপক্ষের যোগসাজশে অপরিকল্পিতভাবে কাজ করায় স্লুইস গেটের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। পানি থাকার মতো কোনো ব্যবস্থাই নাই। পানি তো থাকবে দূরের কথা, মানে মূলত ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে 1 বছরের মধ্যে। মেশিন দিয়ে পানি তুলি সুইচ গেটে হন উপকার নাই, আর হন উপকার নাই। এই নিতারা লাগুত গেটে আর কিছু না। সুইচ গেটের এখন পানি নাই, কারণটা হচ্ছে এখানে সুইচ গেটটা বন্ধ করা হয়নি। সুইচ গেটের যেভাবে আমাদের এই ভাগ্য উন্নয়নের জন্য করা হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয় নাই। এটা আমাদের আর এই ভবিষ্যৎ আগামীতে এই গোলার কাটা হয়ে দাঁড়াবে। এদিকে অনিয়মের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান এলজিডির প্রকৌশলী। তবে স্লুইস গেটের মাধ্যমে শুষ্ক মৌসুমে অনাবাদি জমি আবাদের আওতায় আসবে বলে জানান তিনি। এখন যেহেতু শুষ্ক মৌসুমে তো কম পানি থাকে, এখন তারপরেও স্লুইস গেটগুলো দেওয়ার উদ্দেশ্য হলো এগুলো লো লিফট ফার্ম দিয়ে এগুলো যেন চাষাবাদ করা যায়। এলজিডির তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে ৪,১৭,০০,০০০ টাকা ব্যয় কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান নূর সিন্ডিকেট ও MM ট্রেডার্স। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বগুড়ায় মাটির রাস্তা হেরিংবন করার নামে তুঘলকি কাণ্ড। সড়কের ইট তুলে বসানো হলো নিম্নমানের সিসি ব্লক। স্থানীয়দের প্রতিবাদ। আবারও স্বাগত ওয়ান বুলেটিনে। বগুড়ায় মাটির রাস্তা হেরিংবন প্রকল্পের নামে চলছে তুঘলকি কাণ্ড। সড়কের ইট তুলে মাটির রাস্তা দেখিয়ে সিসি ব্লক বসানো হচ্ছে, যেই ব্লকগুলো নিম্নমানের। কাজ শেষ না হতেই নতুন সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। বগুড়ার 2টি উপজেলার 6টি ইউনিয়নে এমন চিত্র পেয়েছে চ্যানেল ওয়ান। কয়দিন আগে কাজ হচ্ছে? বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি ধাওয়াপিকশন সড়ক। আগে থেকেই এটি ছিল ইট বিছানো পথ বা হেরিংবন, কিন্তু সেই ইট তুলে তড়িঘড়ি করে বসানো হয়েছে বালু সিমেন্টের তৈরি নতুন ইট, যদিও তা খুবই নিম্নমানের। 26 দিন পানি এবং শুকানো হলে তাহলে এটা শক্ত হবে। 26 দিন তো বয়স গুরুস্থান করছো, ওরা আজকে বানাচ্ছে, কালকে 2 দিন পরে নিয়ে আসছে, নিয়ে আসে বিছাচ্ছে, নিয়ে বিছালে তাহলে যাবে। এইটা গ্রামের মাটির রাস্তাকে ইট বিছানো পথ বা হেরিংবনে রূপান্তরের প্রকল্প নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কিন্তু বগুড়ায় ইটের রাস্তার ইট তুলে আবার সেই রাস্তায় ব্লক ইট বসানো হচ্ছে। এই সিসি ব্লকও নিম্নমানের। আগে যে রাস্তা আসলো
ওই রাস্তা ভালো আছে, সব কিছু যাচ্ছিল আসতেছিল, রাত পর্যন্ত যাচ্ছে আসতেছিল, সবই হচ্ছে। এখন কোনটাই যাচ্ছে না। ব্লক তো ইটা নয়, তো ব্লক রোড জায়গা হয় স্বীকার করে দিবি, না হলে পুনরায় জায়গা চুলকে এটা পেরে যায়। নিম্নমানের এই কাজের প্রতিবাদ করায় গ্রামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানের বিরুদ্ধে। চেয়ারম্যান বলেছে যে ধাওফেক শুনে লোকের কপাল ভাগ্য ফিরে দিলাম। তো তখন আমার হাজবেন্ড বলেছে, হ্যাঁ ভাই আপনি কি ভাগ্য ফিরে দিলেন, যে আমাকে আগের ইটাটাই ভালো ছিল, এখনকার যে ইটা দিচ্ছেন এখানে তো গাড়ি উঠতে পারছে না, এমনিতেই তো ভেঙে যাচ্ছে। এ কথা পরিবর্তে আমার স্বামী ধাক্কাধাক্কি করে চেয়ারম্যান সাহেব। এই তো চুরি জামারির কাজ করতেছেন, এই কথা কেন বলছে? চেয়ারম্যান সহ চেয়ারম্যানের লোকজন সহ তাক পিটিছে। চেয়ারম্যান ধরে যখন লোক মারিচ্ছে তাহলে সেটা কি করবে? এই জন্য ফোন করেনি, তারপরে কাম পাইছে চলে গেল পর্যন্ত। পাশের ইউনিয়ন গোকুল। এই ইউনিয়নের সরলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের কাজেরও উদ্বোধন করা হয়েছিল। 10 জুনের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও সেই কাজ আর শুরু হয়নি। নথি বলছে 700 ও 300 মিটার দৈর্ঘ্যের দুটি সড়কে সিসি ব্লক দিয়ে হেরিংবন সড়ক নির্মাণের 93,53,000 টাকার কাজ পায় পুনম এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানটি জেলা আওয়ামী লীগের এক নেতার স্ত্রীর। তবে কাজটি করছেন এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান নিজেই। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় শহীদুল নামে এক ব্যক্তিকে মারধর করার কথাও স্বীকার করেন তিনি। আমার সামনে করছে চোর, সরকারের চোরেরা হচ্ছে এই সোনা তুলে নিয়ে যায়, তামা দিচ্ছে চোরেরা, করছে চোর, সরকারের চোরেরা। কেন বলছে? হ্যাঁ কেন বলছে? বলছে হচ্ছে যে ইটে পরে আসতো, নষ্ট রাস্তা আসতো, ওটা বলে খারাপ হচ্ছে, বলে হেরিং বলে খারাপ। আপনি যে রাস্তা দিয়ে আসছেন তার চেয়ে ভালো রাস্তা ছিল তো। কোনটা? মাটির রাস্তার প্রকল্প ইটের রাস্তায় করা নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজ শুরুর আগের কিছু ছবি দেখিয়ে সড়কটি মাটির ছিল বলে দাবি করেন তিনি। ওগুলো আমাকে জানা আছে, যারা ভোট দেয়নি তারাই লাপাতি। যাচাই করে দেখা যায় ছবিগুলো এরুলিয়ার নয়, বরং এগুলো পাশের গোকুল ইউনিয়নের সরলপুর এলাকার ছবি, যে সড়কের কাজ এখনো শুরুই হয়নি। সদর উপজেলার ক্ষিদ্রধামা মধ্যপাড়া এলাকায় গিয়ে দেখা যায় আরও ভয়াবহ চিত্র। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় দেবে যাচ্ছে সড়ক, কোথাও গাইডওয়াল নেই, ড্রেনে দেয়া হয়নি কোনো ঢালাই। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। সরকার এতগুলো টাকা দিচ্ছে কিসের জন্য? আমার কারণ তাই নেওয়ার জন্য 1 ইঞ্চি করে দিচ্ছে সেই ঢালাইগুলো, দিয়ে সাথে সাথে চলে যাচ্ছে ভেঙে ধুয়ে। 6 ইঞ্চি ঢালাই না দিয়ে 3 ইঞ্চি ঢালাই দেয় নাই, সোলিং তো দেয় নাই, 3 ইঞ্চি ঢালাইও দেয় নাই। একই টেন্ডারের আওতায় সদরের শেখেরকোলা ইউনিয়নে চলা আরও 2 সড়কের কাজ শেষ হতে না হতেই ধসে পড়ছে সেগুলোর ইট। নথি বলছে 1,61,42,000 টাকার এই 3টি কাজ পেয়েছে লিলি ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বাস্তবে কাজটি করছেন বিএনপি নেতা রেজাউল করিম। নিম্নমানের কাজের কথা স্বীকার করে তিনি জানান, ভুলগুলো সংশোধন করা হচ্ছে। কাজের ত্রুটি হতেই পারে, মানে বর্ষার কারণে আপনি এদিনটা মনে করেন যে পানির কারণে হয়ে যাচ্ছে আর কি, পড়ে যাচ্ছে, সেটা ফেরা মানে পুনরায় মানে আমরা ঠিক করে দিচ্ছি। মাঠে এমন নানা অনিয়ম আর অভিযোগ থাকলেও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা কিছুই জানেন না। এখনো আমরা ফাইনাল বিল দেইনি, ঠিকাদারের সাথে কথা বলে যদি এরকম কোনো থাকে তাহলে আমরা একটু সংশোধনপূর্বক আমরা বিল সার করব। স্থানীয় সরকার আইন 2009-এর 34 ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যরা এমন লাভজনক কাজে যুক্ত হতে পারেন না, অথচ আওয়ামী লীগ নেতার লাইসেন্সে পাওয়া নিজ এলাকার কাজ প্রকাশ্যেই করছেন ইউপি চেয়ারম্যান নিজেই। আর একের পর এক অভিযোগ, চোখের সামনে দৃশ্যমান অনিয়ম, এমনকি মাঠের বাস্তবতা নিয়ে বারবার প্রশ্ন ওঠায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।